চলছে একদিকে যেমন ইসরায়েল আমেরিকা ক্রমাগত আঘাত হানছে ইরানের উপরে, ঠিক উল্টো দিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে ইরান স্ট্রাইক করে যাচ্ছে একের পর এক সেই দেশগুলো, যেই দেশগুলোতে আমেরিকার ট্রুপ রয়েছে সেই দেশগুলোর উপরে লাগাতার হামলা করে যাচ্ছে, বা বলা যেতে পারে যে দেশগুলো আরবের আমেরিকা বা ইসরায়েলের বন্ধু দেশ হিসেবে পরিচিত সেই দেশগুলোতেও হামলা চলে যাচ্ছে। অর্থাৎ এই হামলা পাল্টা হামলা চলছেই। আমার সঙ্গে সরাসরি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন। অনিকদা, আমরা প্রথমেই আমরা কেন অনেকেই ভেবেছিলেন যে ঠিক মাদুরোকে তুলে নিয়ে এসে যেরকম একটা ভেনিজুয়েলাকে একেবারে পেড়ে ফেলতে পেরেছেন ট্রাম্প, বা একেবারে হাতের মুঠোয় নিয়ে আসতে পেরেছেন, খামেনির মৃত্যুর পরে হয়তো কিছুটা হলেও ইরান ঝুঁকে যাবে। কিন্তু দেখা যাচ্ছে ইরান এখনও পর্যন্ত প্রত্যাঘাত চালিয়েই যাচ্ছে, এবং ট্রাম্পের দুদিনের আগের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে তিনি বলছেন সপ্তাহ 4 থেকে সপ্তাহ 5 লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে। অর্থাৎ ধরেই নেওয়া হচ্ছে আরও 4 সপ্তাহ হয়তো এই লড়াইটা চালিয়েই যাবে ইরান। ব্যাকআপ কি? কোন ব্যাকআপে? কিসের জোরে? দেখুন, ইরান অবশেষে চীন কিন্তু তার নীরবতা ভেঙে চীন কিন্তু ইরানের পাশে দাঁড়ানোর একটা কথা বলেছে। অর্থাৎ চীনের বিদেশমন্ত্রী ইসরায়েলের বিদেশমন্ত্রীকে ফোন করে বলেছেন যে এই হামলা বন্ধ করতে, এবং চীন এবং ইরান তারা নাকি পরমাণু যে অস্ত্রের প্রসার সেটার বিরোধিতা করছে বলেই আমেরিকা বা ইসরায়েল তারা ইরানের ওপরে হামলা চালাচ্ছে। অর্থাৎ চীন নীরবতা ভেঙে এগিয়ে এসেছে। যে নীরবতা আমাদের সকলকে বিস্মিত করেছিল গত 4 দিন, সেই নীরবতা ভেঙেছে। এখন ইরান কিন্তু হয়তো চীনের এই যে সমর্থন, মৌখিক নৈতিক যাই বলুন আপনি, সেই যে সেই সমর্থনে ইরান কিন্তু আরও বলীয়ান হয়েছে। এবং গত বেশ কয়েক বছর ধরে এটা জানা যাচ্ছিল যে ইরানের যে পারমাণবিক অস্ত্র কর্মসূচি তাতে চীনের অনেক অবদান রয়েছে, চীন সাহায্য করছে। ফলে সব মিলিয়ে চীনের এইভাবে এগিয়ে আসা ইরানকে কিন্তু বাড়তি অক্সিজেন দিচ্ছে। এছাড়াও মনে রাখতে হবে যে পশ্চিম এশিয়ায় ইরান কিন্তু বরাবরই সামরিক শক্তিতে অনেক এগিয়ে, ইরান এবং ইসরায়েল। ফলে ইরান এই যে প্রত্যাঘাত করছে সেটা কিন্তু ইরানের নিজের যে সামরিক শক্তি, এবং আমরা এটা অনেক সময় যুদ্ধের সময় বোঝা যায় না, হয়তো ইরান অন্য জায়গা থেকেও গোপনে বা পরোক্ষে তারা হয়তো অস্ত্রশস্ত্র পাচ্ছে। তবে এত কিছু বলার পরেও যেটা ইরানের, যেটা আপনি খুব সঙ্গতভাবে বললেন, যে মনে করা হয়েছিল যে খামেনির মৃত্যুর পর ইরান বোধহয় দমে যাবে, ইরান যে দমছে না, ইরান যে প্রত্যাঘাত করছে, এ থেকে মনে হচ্ছে ইরান কিন্তু একটা পরোক্ষ সমর্থন পাচ্ছে বিভিন্ন দেশে, বিশ্বের অন্যান্য দেশে। আমার একটা প্রশ্ন থাকবে, কোথাও কি মনে হচ্ছে যে শিয়া মিলিশিয়া গ্রুপগুলো রয়েছে, সেই শিয়া মিলিশিয়া গ্রুপ যাদের এতদিন ধরে ফান্ডিং করে এসেছে তেহরান, সেগুলো একটা বড় ভূমিকা নিচ্ছে এক্ষেত্রে? হ্যাঁ, সেটা হতেই পারে, তারাও একটা বড় ভূমিকা নিচ্ছে, এবং তারাও মানে পাল্টা আঘাতে তারাও জড়িয়ে আছে কিনা সে প্রশ্নচিহ্ন সবসময় থাকে। ওদিকে আমরা জানি হিজবুল্লাহ তারাও কিন্তু জড়িয়ে পড়েছে। ফলে ইরানকে যেটা মনে করা হচ্ছিল যে ইরান বোধহয় খুব কম শক্তির এবং ইরান একটা দেশ, বা ইরান উড়ে যাবে খুব তাড়াতাড়ি খামেনির মৃত্যুর পর, বিশেষ করে ডিমোরালাইজড হয়ে পড়বে, সেটা কিন্তু হয়নি। ফলে ইরানের এই যে আপনি যেটা বললেন বিভিন্ন গোষ্ঠী তারা কিন্তু মদত দিচ্ছে, এবং হিজবুল্লাহ তো প্রকাশ্যেই ইরানের পেছনে আছে। তারা আমরা দেখতে পাচ্ছি নানা রকম হুঁশিয়ারি হুঙ্কার দিচ্ছে, হরমুজ প্রণালীতে জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হবে সে কথাও তারা বলছে। ফলে ইরান কিন্তু এদের সমর্থন অবশ্যই পাচ্ছে। অনিকদা, যদি খামেনির মৃত্যু এবং খামেনিকে হত্যা করার পর তারপরে ইরানকে থামিয়ে দেওয়া সম্ভব হবে, বা একটা প্রতীকী জয়, একটা বড় জয় হিসেবে যেটাকে আমেরিকা ইসরায়েল দেখছিল, আমি যদি একটু উল্টো দিকটা দেখি, আজ জেরুজালেমে অ্যাটাক করেছে ইরান, এটাও তো প্রতীকী একটা ধাক্কা বলা যেতে পারে ইসরায়েলের কাছে। হ্যাঁ, অবশ্যই ইরান যে এরকমভাবে পাল্টা আঘাত করবে এটা কিন্তু ইসরায়েলের এবং আমেরিকারও কল্পনার বাইরে ছিল। ইরান কিন্তু লাগাতার হামলা করছে ইসরায়েলে
এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার যারা বন্ধু, আমেরিকা ইসরায়েলের যারা বন্ধু, তাদের ওপর কিন্তু লাগাতার হামলা করছে। ফলে ইরানকে যেভাবে ছোট করে দেখা হচ্ছিল সামরিক দিক থেকে, যেটা আমেরিকা মনে করেছিল বা ইসরায়েল মনে করেছিল যে যৌথ হানায় বোধহয় ইরানকে একেবারে শেষ করে দেওয়া যাবে, ইরানকে উড়িয়ে দেওয়া যাবে, সেটা কিন্তু হচ্ছে না। ইরান যেভাবে পাল্টা আঘাত আনছে, জেরুজালেমের কথা আপনি বললেন, তেল আবিবে এবং অন্যান্য ইসরায়েলি শহরে বা অন্যান্য অঞ্চলে, পশ্চিম এশিয়ার অন্যান্য অঞ্চলে যেভাবে পাল্টা আঘাত আনছে, সেটা কিন্তু আমেরিকার বা ইসরায়েলের, সেটা কিন্তু হিসেবের মধ্যে ছিল না, হিসেবের বাইরে। সেই হিসেবের বাইরে গিয়ে কিন্তু ইরান পাল্টা আঘাত করছে। অনিতা প্লিজ একটু সঙ্গে থাকুন, একটা ছবি দেখাতে চাইবো আজাদি স্কোয়ার, তেহরানের আজাদি স্কোয়ার। এখানে লাগাতার মিসাইল আর ড্রোন অ্যাটাক ইসরায়েলের, ক্রমাগত কোথাও মনে হচ্ছে যে হামলার ঝাঁঝ ইসরায়েল আরও বাড়াচ্ছে। একাধিক মৃত্যু এবং জখমের খবর পাওয়া যাচ্ছে, বহু জখম হয়েছেন এরকম জানা যাচ্ছে। এবার এই হামলা কেন, এবং এই হামলায় ইসরায়েলকে প্রত্যক্ষ মদত দিচ্ছে আমেরিকা কেন, তাও স্পষ্ট করছেন ডোনাল্ড ট্রাম্প। বলছেন যে পারমাণবিক যুদ্ধ রুখতেই ইরানে হামলা দাবি করছেন। We didn't start. They've been decimated. But if we didn't do what we're doing right now, you would have had a nuclear war and they would have taken out many countries, because you know what? They're sick people. They're mentally ill, sick people. They're angry, they're crazy, they're sick. অনেকটা খামেনির পর এবার তার ছেলে মুস্তাফা খামেনি, এই মুস্তাফা খামেনির একটু ব্যাকগ্রাউন্ড যদি আমাদের একটু বলতে পারেন, বা কি মনে হয় যে ঠিক যে লিগাসি, যেভাবে খামেনি এই ইসলামিক রাষ্ট্র বানিয়ে ফেলেছিল ইরানকে নিয়ে, এই ইসলামিক রাষ্ট্র বানিয়ে ফেলেছিল ইরানকে, এবং যেভাবে পরমাণু অস্ত্রের সম্ভার বাড়িয়ে তুলছিল, সেটার সঠিক উত্তরাধিকার হিসেবে এগিয়ে যেতে পারবেন? দেখুন, পশ্চিম এশিয়ায় এই একটা ঐতিহ্য আছে বিভিন্ন দেশে, শুধু ইরানে তো হয়েইছে খামেনি আসার পরে, বা তার আগে থেকেও ছিল কিছুটা। বিভিন্ন দেশে এই ঐতিহ্য আছে যে একটা বংশানুক্রমিক একটা শাসন, এটা বিভিন্ন দেশে আছে। সেই দিকে খামেনি কিন্তু সেইভাবেই তার পুত্রকে গ্রুম করেছেন, তার পুত্রকে এগিয়ে এনেছেন রাজনৈতিক নেতৃত্বে, সামরিক নেতৃত্বের দিকে। তবে খামেনির যে ক্যারিসমাটা ছিল, সেটা তার পুত্র এখনও সেই ক্যারিসমা অর্জন করতে পেরেছেন কিনা। বিশেষ করে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে মিলিটারির ওপরে তার প্রভাব বা কর্তৃত্ব কতটা, সেক্ষেত্রে আইআরজিএসের ওপরেও তার প্রভাব বা কর্তৃত্ব কতটা, সেগুলো এখনও কিন্তু বহির্বিশ্ব সেভাবে জানে না। অর্থাৎ এই যে পুত্র বা বংশের অন্যান্যদের যখন গ্রুম করা হয়, তখন তাদের ঠিক কীরকম দায়িত্ব দেওয়া হচ্ছে, কিভাবে গ্রুম করা হচ্ছে, অর্থাৎ তিনি সামরিক দায়িত্বপ্রাপ্ত হবেন নাকি সরাসরি রাজনৈতিক নেতৃত্বে আসবেন, সেগুলো বহির্বিশ্বের কাছে খুব বেশি করে সেটা ওপেন করা হয় না। ফলে এক্ষেত্রেও তাই হয়েছে, খামেনির পুত্রের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তবে যেহেতু তিনি খামেনির পুত্র, তিনি কিন্তু আশা করা যায় রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক যে বিভিন্ন কাউন্সিলগুলো আছে ইরানে, তার নেতৃত্বেই থাকবেন। তবে এখনও মনে হয় যে খামেনির যে ক্যারিসমাটা ছিল, খামেনি যে ধর্মীয় যে আবেগটা জাগাতে পারতেন, সেটা তার পুত্র কতটা পেরে উঠবেন, সেটা এখনও পরিষ্কার নয়। অনেকটা একটু সঙ্গে থাকুন। আসলে এই মধ্যপ্রাচ্য এমনই একটা জায়গা, এখানে যুদ্ধ মানে হচ্ছে সারা বিশ্বের অপরিশোধিত তেল নিয়ে টানাটানি পড়বে, কারণ তেল তো এখান থেকেই যাবে। আর এদিকে হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছে ইরান বলে দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে রাশিয়া বা চীন ছাড়া অন্য কারো ট্যাঙ্কার যদি যায় বা অন্য কারো তেল যদি যায়, তাহলে তারা সরাসরি মিসাইল দেখে দেবে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারতের অপরিশোধিত তেলের ভাণ্ডারও তো আস্তে আস্তে একটা সময় শেষ হয়ে যাবে, তখন কি হবে? দুশ্চিন্তা দেশের মানুষ। প্রয়োজনের 85% তেল বাইরে থেকে আমদানি করে ভারত। ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও সে দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমদানির প্রায় 50% তেলই আসে হরমুজ প্রণালী দিয়ে। এবার বন্ধ সেই পথই।
ইরান সেনার উপদেষ্টা সর্দার ইব্রাহিম জব্বারির হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ, কেউ পার হতে চাইলে ইরান সেনা জাহাজ ধ্বংস করে দেবে। এই অঞ্চলে ভুলেও না আসার হুঁশিয়ারি জব্বারির। পারস্য উপসাগরের মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। এই পথ দিয়েই 50% তেল আমদানি করে ভারত। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। আশঙ্কা ছিল যে কোনো সময় বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ বন্ধ করে দিতে পারে তেহরান। এবার সে কথাই জানিয়ে দিল ইরান। সরকারি সূত্রে খবর, দেশে 25 দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে। 25 দিনের চাহিদা পূরণের মতো শোধিত জ্বালানিও রয়েছে। ফলে কয়েকদিন হরমুজ বন্ধ থাকলে তেমন কোনো চিন্তা নেই। তবে পণ্য পরিবহনে জাহাজ ভাড়া ও বিমার খরচ বৃদ্ধি পাবে, ফলে চড়বে আমদানি খরচও। কিন্তু দীর্ঘদিন হরমুজ বন্ধ থাকলে ধাক্কা খাবে সিএনজি ও রান্নার গ্যাসের আমদানি। এক লাফে অনেকটা বৃদ্ধি পাবে দাম। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বিরাট ধাক্কা খাবে ভারতের অর্থনীতি। ভারত বাড়াতে পারে পেট্রোল ডিজেলের দাম, তরল প্রাকৃতিক গ্যাসের দাম, বিমানের টিকিটের ভাড়া। বড় ধাক্কা খেতে পারে শেয়ার বাজার। শুধু ভারত নয়, হরমুজের উপর নির্ভরশীল এশিয়ার অন্যান্য দেশও। হরমুজের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল চীন, তারপরে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান। প্রয়োজনের 80% অপরিশোধিত তেল ইরান থেকে কেনে চীন। চীনের সঙ্গে $400 বিলিয়ন চুক্তি রয়েছে ইরানের। ইরানের অর্থনীতি অনেকাংশে চীনের উপর নির্ভরশীল। সেই প্রভাব কাজে লাগিয়েই হরমুজ খুলে দিতে চাপ দিচ্ছে চীন। দেশে তেল মজুদ, সরকার আশ্বাস দিলেও চিন্তায় দেশবাসী। জ্বালানির দাম কি বাড়বে সেই চিন্তায় দিন কাটছে সাধারণ মানুষের। নিউজ 18 বাংলা।